শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই মুখোমুখি আলোচনায়। রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের পুরোধা নেতৃত্ব শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে। আমরা লক্ষ্য করছি যে আবার একটি যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে সমগ্র বিশ্ব প্রবাহিত হচ্ছে, বিশ্বের সমস্ত ঘটনাবলী প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রত্যক্ষ মদতে ইসরায়েল ইরানের উপর আক্রমণ সংঘটিত করছে এবং একইভাবে ইরানও তার আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এইরকম একটি পরিস্থিতিতে, উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্বের যে রাজনৈতিক অবস্থা একটি টালমাটাল অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। আজ এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এই যে হঠাৎ করে আবার একটি যুদ্ধের দামামা বেজে উঠল এবং এই নিয়ে অল্প কয়েক মাসের মধ্যে এই নিয়ে আমরা দেখলাম যে ইরানের উপর দ্বিতীয়বার হামলা হলো। কেন এই হঠাৎ করে এই যুদ্ধের পরিস্থিতিটা কেন তৈরি হলো? প্রথমত ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নগ্ন আগ্রাসন, এটা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘ সনদ লঙ্ঘন করে আগ্রাসন, এবং এই যে টার্গেটেড বোম্বিং করে, লক্ষ্যমাত্রা ভিত্তিক বোমা বর্ষণ করে যুদ্ধের ঘোষণা না দিয়ে আচমকা ইরানের শীর্ষ প্রধান খামেনি সহ ৫৫ জনকে হত্যা, এটা নিন্দা করার মতো কোনো ভাষাই যথেষ্ট না। এটা চরম বর্বরতা, আমরা সবাই এটা জেনে গেছি। আর প্রশ্ন হলো কেন ইরানকে বেছে না হলো? মূল বিষয় হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চক্ষু, তাদের পথের কাঁটা ইরান। কারণ এর আগে লিবিয়াকে ধ্বংস করা হয়েছে, গাদ্দাফি হত্যা করা হয়েছে, ইরাককে সাদ্দাম হোসেনকে মিথ্যা অভিযোগে ইরাকে হানার আক্রমণ করে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। সিরিয়াতে ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর পর সরকার বদল করতে সমর্থ হয়েছে। এই সমস্ত দেশগুলো, বাকি সবগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্র, ক্লায়েন্ট স্টেট, এবং তারা সবাই ইসরায়েলের নীরব সমর্থক। এর মধ্যে ইরান একমাত্র মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জায়নবাদ এর বিরুদ্ধে একটা দৃঢ় ভূমিকা নিচ্ছিল এবং শক্তিশালী ভূমিকা নিচ্ছিল, এবং ইরান ইসরায়েলের কাছে একটা বিরাট ভীতির কারণ। এবং এই প্যালেস্টাইন লিবারেশন আর্মি থেকে শুরু করে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম, এই সমস্ত বিষয়ে ইরান সমর্থন করছিল। ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বারবার ভাগে আনার চেষ্টা করছিল। এটা শুরু হয়েছে গত 1979 থেকে। গত বছর ধরে দেখি আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী, মোসাদ এবং সিআইএ ইরানের শীর্ষ নেতৃত্ব, পরমাণু বিজ্ঞানীদের অনেককে গুপ্ত হত্যা করেছে। তারপরে কদিন আগে ইরান একদম আক্রমণ করেছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে অভিযোগে। তো কোনোভাবে ইরানকে ভাগে আনতে পারছিল না। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হয়েছিল, সেটাও মাঠে মারা গেছে। এখন এটা বলা যেতে পারে পশ্চিম এশিয়ায় ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে নিরঙ্কুশ করার জন্য এবং চীনকে চাপে রাখার জন্য ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মুহূর্তে বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধ চলছে। একটি তো যুদ্ধ ইতিমধ্যেই চলছে, অনেক দিনের পুরনো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। তারপরে আমরা দেখলাম যে গাজা ভূখণ্ডকে নিয়ে ইসরায়েলের আক্রমণ, এবং আপনি বেশ কয়েকটি দেশের কথাও বলবেন। এবং অল্প কিছুদিন আগে আমরা দেখলাম যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে প্রায় একরকম তার ঘরের ভেতর থেকে কিডন্যাপ করে নিয়ে আসা হলো, কতগুলো অভিযোগের ভিত্তিতে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ইরানের উপর এই নিয়ে দ্বিতীয়বার হামলা।
এই যে কিন্তু লক্ষণীয় বিষয় হলো প্রতিটি ঘটনার পেছনে, যুদ্ধ বলুন কিংবা আক্রমণ বলুন, প্রত্যেকটি ঘটনার পেছনে আমেরিকা। আসলে আমেরিকা কি চাইছে, কেন আমেরিকার এই ভূমিকাটা এই মুহূর্তে? এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের তার সাম্রাজ্যবাদী অর্থনৈতিক স্বার্থ, তার সারা বিশ্বজুড়ে একাধিপত্য, বিশ্বের সর্বত্র প্রাকৃতিক সম্পদ, মাটির নিচে তেল, অন্যান্য খনিজ সম্পদ, গ্যাস, এইগুলোর উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা এবং সারা পৃথিবীকে তার বাগে আনার যে সাম্রাজ্যবাদী বাজার দখল, এটারই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো করছে। এগুলো নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে রক স্টেট, মানে গুন্ডা রাষ্ট্র। ইসরায়েল হচ্ছে দ্বিতীয় গুন্ডা রাষ্ট্র, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারা যেখানে তাদের পছন্দ মতো সরকার না থাকে, যে দেশের সরকার দেশের স্বার্থে, জাতীয় অর্থনীতির স্বার্থে একটা স্বাধীন ভূমিকা নেওয়ার চেষ্টা করে, সাম্রাজ্যবাদের প্রধানত হতে অস্বীকার করে, সেই সমস্ত দেশের সরকারগুলোকে তারা বিভিন্ন বাহানায় এই সমস্ত সরকারগুলোকে তারা অন্তর্ভাত করে। কখনো ওই সমস্ত সরকারগুলোকে তারা গুপ্ত হত্যা করে সরিয়ে দেয়, কখনো তারা আভ্যন্তরীণ অভ্যুত্থান করে সরিয়ে দেয়, কখনো তারা সেখানে গণতন্ত্রের নামে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের ভেতরে শক্তিকে মদত দিয়ে বাইরের শক্তির সাহায্যে অবস্থা টালমাটাল করে দেয়। আর যেখানে এই কোনো কিছুতেই সফল হয় না, সেখানে তারা সরাসরি আগ্রাসন করে। এই আগ্রাসন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য, পুঁজিবাদের বৈশিষ্ট্য, লুট, এই লুট এবং পররাজ্যের দখল। আগে যেটা বলতো মনে হয় উপনিবেশিক যুগ, এখন এটা নিউ কলোনিয়ালিজম, নয় উপনিবেশ মানে আমরা এসেছি। এবং বর্তমান সময়ে পুঁজিবাদী সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেপরোয়া করে তুলেছে। আর একটা বিষয় হলো, কেন এতটা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হচ্ছে, এর মূল কারণ হচ্ছে পৃথিবীতে শক্তির ভারসাম্য সোভিয়েত ইউনিয়নের পতনের পর পাল্টে গেছে। এক মেরু বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অনেক কিছু করা সম্ভব। তার বিরুদ্ধে যে প্রতিরোধ, সেটা করার মতো শক্তি নেই। চীনকে মার্কিন যুক্তরাষ্ট্ররা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী। কিন্তু চীন, রাশিয়া আর সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এক নয়। সোভিয়েত ইউনিয়ন যতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিত, যতটা শক্তির ভারসাম্য রক্ষা হতো, সেটা নেই। তারপরে এই পরিস্থিতিগত সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এই ঘটনাগুলো করছে আজকে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো রাস্তা নেই। সেই কারণে ইরানের জমানা পরিবর্তন, রেজিম চেঞ্জ। আর যারা গণতন্ত্রের কথা বলে ইরানের গণতন্ত্র নেই, তাদের দেখবেন অনেকেই বলছে ইরানের গণতন্ত্র নেই। আমরা যারা ইরানের উপর এই মার্কিন ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করছি, আমরা কিন্তু ইরানের মৌলবাদী সরকারকে সার্টিফিকেট দিচ্ছি। আমাদের বক্তব্য হলো, এটা সবার বক্তব্য, যে প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার বাইরের কোনো শক্তি নেই। ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণ ঠিক করবে। এটি হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা। ইরানের মানুষ ইরানের সরকার পরিবর্তন করবে, কিন্তু আমেরিকা ইসরায়েল এসে ইরানের সরকার পরিবর্তন করে দেয়, বাইরে থেকে আগ্রাসন করে, সেটা তো কোনোভাবেই হয় না, হতে পারে না। আর একটা কথা হলো, গণতন্ত্রের কথা এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে শোভা পায় না, ইসরায়েলের মুখে শোভা পায় না। দেখুন, যারা গণতন্ত্রের কথা বলেন, পশ্চিমী মিডিয়া ইরানে গণতন্ত্রের অভাবকে দেখায়। ইরানে গণতন্ত্র নেই, আমরা মানলাম, কিন্তু এই যে সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিন, কাতার, এই সৌদি আরব, এগুলোতে গণতন্ত্র আছে, এগুলোতে মানুষের কথা বলার অধিকার আছে, এগুলোতে কোনো কথা বলা হয় না। ইরানে গণতন্ত্র নেই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অজুহাত। আর যারা বলে ইরানের গণতন্ত্র নেই, আপনারা ইরানে দেখুন, এই সাউথ রেভলিউশন 1979-এ খোমেনির নেতৃত্বে ইরানের বিপ্লব হলো। বিপ্লব মানে পরিবর্তন, বিপ্লব বলছি না, পরিবর্তন হলো। পরিবর্তনের সুযোগে ক্ষমতা চলে গেল যাদবদের হাতে, মোল্লাদের হাতে। তারা ইসলামিক শাসনতন্ত্র গঠন করলো। এর আগে শাহর শাসন কিন্তু নিষ্ঠুরতার প্রশ্নে, নিপীড়নের প্রশ্নে, দমনপীড়নের প্রশ্নে শাহর শাসন কিন্তু সারা পৃথিবীতে কুখ্যাত ছিল। শাহের গুপ্তচর ভাই সাবাক সেখানকার বামপন্থী তুদে পার্টি অন্যান্যদের নির্বিচারে হত্যা করেছে, হত্যা করেছে। এবং শাহ যখন ইরানে গণতন্ত্র হত্যা করেছিল, কারোর কথা বলার সুযোগ ছিল না, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি টু শব্দ করেন। কারণ শাহ ছিল এবং এশিয়া, এই যে কি বলে পশ্চিম এশিয়া, আমেরিকার সবচেয়ে মানে পোষা
পোষা মিত্র, পোষা পাখি। হুম। শাহও কিন্তু করেনি। না। আর শাহ কিভাবে ক্ষমতা এলো? আর যদি পিছিয়ে যায় 50-এর দশকে ইরানে ক্ষমতা এসেছিল মোসাদেক, বামপন্থী জাতীয়তাবাদী নেতা। সে এসে ইরানের তেল এবং খনিজ সম্পদ, গ্যাস ভান্ডার জাতীয়করণের পথে গেছিল। তাকে সরিয়ে শাহকে বসানো হবে। তো গণতন্ত্র মূল কথা নয়, মূল কথা হচ্ছে আমার কবজায় আনতে হবে। আর একটা হচ্ছে ঘুষ কৌশলগত স্বার্থ, জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। সেক্ষেত্রে ইরান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। ইরান কিন্তু গাজা নয়, ইরান গাজাতে যে গাজা ভূখণ্ডকে যেভাবে মিশিয়ে দেওয়া হয় ইরান সম্ভব না। ইরান হচ্ছে বিশাল দেশ, তার 3 দিকে সুউচ্চ পর্বত শ্রেণী, একদিকে সমুদ্র। ইরানকে বাগে আনা কঠিন। ইরানের হাতে 400 থেকে 500 কিলোমিটার পাল্লা সম্পন্ন মিসাইল আছে, 1,500 থেকে 2,000 কিলোমিটার পাল্লা সম্পন্ন দ্রুতগতির মিসাইল আছে। ইরান, ইসরায়েল ইরানের ভয়ে কম্পিত, এবং ইরান সেখানে হিজবুল্লাহকে কিংবা সিরিয়াতে লেবানন অন্য দেশে সাহায্য করছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র মানতে পারছে না, ইসরায়েল মানতে পারছে না। এই সমস্ত কারণ মিলে ইরানকে বারবার টার্গেট করা হচ্ছে, এবং আলোচনা ইরানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা, তৃতীয় একটি দেশ কাতারের মধ্যস্থতায় প্রায় অনেকটা এগিয়েছিল। ইরানের 2-3টি শর্ত ছিল। প্রথমত, আমরা মিসাইল ক্ষেপণাস্ত্র মজুদ কিংবা তৈরি করা থেকে আমাদের বিরত করতে পারবো না, কারণ আমরা যদি মিসাইল তৈরি করা বন্ধ করে দিই, কালকে ইসরায়েল আমাদের বোমা মেরে ধূলিসাৎ করে দেবে। সেটাই নো কম্প্রোমাইজ। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, আমরা শান্তির স্বার্থে পারমাণবিক গবেষণা করছি, এটা আমরা চালিয়ে যাবো। আর পারমাণবিক অস্ত্র যদি কথা, ইরান তো নন প্রলিফারেশন চুক্তিতে সই করতে রাজি আছে। ইরান তখন পারমাণবিক বোমা বানিয়ে, ইসরায়েল পারমাণবিক বোমা বানিয়েছে। এগুলো কোনো অজুহাত নয়। ইরাকের বিরুদ্ধে কি বলা হয়েছিল? ইরাকে উইপন অফ মাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী মারণাস্ত্র, কিন্তু দেখা গেল কিচ্ছু নেই, অজুহাত। এটা সবটাই অজুহাত। উদ্দেশ্য হলো মার্কিন আধিপত্য কায়েম করা পশ্চিম এশিয়ায়, প্যালেস্তাইনকে একদম ধুলো মিশিয়ে দেওয়া। ইরান থাকলে প্যালেস্তাইনকে এইভাবে দমানো যাবে না। প্যালেস্তাইন আবার মাথা দ্বারা উঠবে, প্যালেস্তাইনদের আন্দোলন ইরানের সমর্থন হবে, অন্যদের সমর্থন পাবে। ইরানকে তারা একটা বিরাট ধরনের বাধা বলে মনে করছিল, সেই কারণেই তারা ইরানের বিরুদ্ধেই মরণ কামড় দিয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে, ইরান কিন্তু দারুণভাবে পাল্টা প্রত্যাঘাত করছে। ইতিমধ্যে ইরান এই যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট স্টেটগুলো, বাহরিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এইসব জর্ডান, এই সমস্ত দেশে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্র। এই সময় ক্লায়েন্ট স্টেট, এইগুলো সমস্ত মার্কিন ঘাঁটি আছে। এই সবগুলো মার্কিন ঘাঁটিতে ইরান সমানভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এখন ওই সমস্ত দেশগুলোর পক্ষ আর বেশি দিন এইভাবে থাকা সম্ভব নয়। তারাও ইতিমধ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে যে কোনোভাবে আলোচনায় বসার জন্য। আর যদি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল যে খামেনি সহ শীর্ষ নেতৃত্ব হত্যা করে ডিক্যাপাসিয়েট করে দিতে পারলে তাহলে কোথাও ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ইরানি রাস্তায় নেমে আসবে, নেমে এসে তারা মার্কিন গণতন্ত্রের পতাকা কাঁধে তুলে নেবে, এবং ইরানের গণতন্ত্র মার্কিন মিসাইল এবং মার্কিন বোমারু বিমানের ডাঙায় ভর করে ইরানের মাটিতে গণতন্ত্র নেমে আর নাচতে শুরু করবে। ঘটনা কিন্তু তা হলো না। দেখা গেল লক্ষ লক্ষ মানুষ, ইরানের মানুষ, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নেমে এবং রেজিম চেঞ্জ হবে না। বোমা দিয়ে রেজিম চেঞ্জ করা যাবে। রেজিম চেঞ্জ করতে গেলে ভেতরে একটা শক্তি লাগবে। সিরিয়াতে যেটা সম্ভব হয়েছিল 12 বছর 20 বছর গৃহযুদ্ধ করে একটা ভিতরে বাহিনী তৈরি করে সে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে। ইরানের কোনো বাহিনী নেই। আরেকটা কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের গণতান্ত্রিক আন্দোলন, নারী মুক্তির আন্দোলন কিংবা অর্থনৈতিক সংস্কার আন্দোলনের মধ্যে বিন্দুমাত্র সহানুভূতি নেই। আজকে মার্কিন আগ্রাসনের ফলে ওই সমস্ত আন্দোলন তো 35 বছর পিছিয়ে গেছে। কারণটা কি? যখন একটা জাতি বাইরের শত্রুর সামনে পড়ে তখন জাতীয় ঐক্য গড়ে ওঠে। গণতন্ত্র আছে কি নেই, নারী মুক্তির প্রশ্নে এই ইসলামিক রিপাবলিক কতটা বিপজ্জনক সেটা বড় নয়, বড় হচ্ছে একটা জাতির যাত্রা বিমান, তার যে স্বাধিকার, সেই স্বাধিকার যখন আক্রান্ত, সমস্ত ইরানিরা, ইভেন তুদে পার্টিও সবাই একত্রিত হয়ে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে ভুল হয়ে গেছে। রেজিম চেঞ্জ হবে না। একটা লোক দু একটা পশ্চিমে দেখাচ্ছে, দু একজন লোক আনন্দ করছে, লক্ষ লক্ষ মানুষ বিপরীতে ইসলামিক রিপাবলিকের পক্ষে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে গ্রামে যখন ডাকাত পড়ে বা গ্রামে যখন আগুন লাগে, সমস্ত গ্রামবাসী মিলে আগুন নেভায়।
ঠিক একইভাবে ইরানের মানুষ মনে করছে আমাদের দেশে বিদেশি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হানা করছে, ইরানের যে 2000 বছরের সভ্যতার ইতিহাস, সেখানে তাদের পক্ষে বাইরের হানাদারি কোনোভাবে তারা বরদাস্ত করতে পারে না। এতে বরং ইরানে জাতীয় ঐক্য তৈরি করতে সুবিধা করেছে, এবং এর ফলে ইরানের মধ্যে যে আভ্যন্তরীণ সংস্কার আন্দোলন ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখন ব্যাকফুটে চলে গেছে। এখন মূল ইস্যু হচ্ছে দেশের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আপনি একটা কথা বলছিলেন যে বাইরে থেকে আক্রমণ করে কিংবা এই মিসাইল বা অন্যান্য ভাবে বোমা নিক্ষেপ করে একটি দেশের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা যায়। ঠিক কিছুদিন আগেই দেখছিলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি ঘোষণা করছেন যে এভাবে যে আক্রমণটা হচ্ছে এই আক্রমণে তিনি প্রতিবাদ করেছেন, এবং তিনি একটি কথা বলেছেন, ঠিক আপনার কথাটাই তিনি বলেছেন যে এইভাবে বাইরে থেকে আক্রমণ করে কোনো দেশের অভ্যন্তরীণ যে শাসন ব্যবস্থা সেটার পরিবর্তন করা সম্ভব নয়, এবং আমরা এই পদ্ধতিটা সম্পূর্ণ বিরোধিতা করছি। প্রশ্ন হলো যে, এবং আমরা যেই দেখলাম যে স্টারমার এই মন্তব্যটা করলেন, সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করলেন, করে তিনি তিরস্কার করলেন ব্রিটেনকে এবং বললেন যে ব্রিটেনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, আজকে থেকে সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এখন প্রশ্নটা হলো যে এই যে শক্তি, মানে কি বলে আপনার আমেরিকাকে কেন্দ্র করে যে এই যে শক্তি, যারা নাকি বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ধ্বংস করে একটা একমুখী বিশ্ব ব্যবস্থা চালু করার চেষ্টা করছে, তাদের মধ্যে কি কোনো ধরনের কোনো বিরোধ দেখা দিচ্ছে যে এই আমেরিকার একাধিপত্য এটা কি ব্রিটেনের মতো দেশগুলো মেনে নিতে চাইছে না? এটা সবার মধ্যেই ভয় আছে। আজকে গ্রিনল্যান্ডকে আমেরিকা ক্রাস করতে চাইছে, আজকে কানাডাকে আমেরিকা তার ভেতরে ঢুকিয়ে নিতে চাইছে, আর আজকে মেক্সিকোকে আমেরিকা তার মধ্যে গিলে খেতে যাচ্ছে। এটা সবার মধ্যেই ভয় আছে। এখন কেউ বড় কি বলে ফ্যান আঙ্কেলের ভয়ে মুখ খুলে না, অনেকে সাহস করে মুখ খুলছে। যদি এইভাবে চলতে থাকে কোনো দেশই তো রক্ষা পাবে না। আজকে ভারতবর্ষ ধরুন, আমাদের দেশে আমেরিকা জোর করে একটা বাণিজ্য যুদ্ধ আমাদের কিনতে বাধ্য করলো, কালকে তো একই অবস্থা ভারতে হতে পারে, এটা যে কোনো দেশে হতে পারে। যদি এইভাবে আমেরিকা মনে করে আমি যা খুশি করবো, আমি আমার সাথে এক নাহলে যে কোনো রাষ্ট্রপ্রধান হত্যা করে ফেলবো, ভয়ঙ্কর কথা। এ কি ভাবা যায়? এ কি হতে পারে কোনোদিন? সেটা এটাকে যারা সমর্থন করবে আগামী দিনে তাদের অস্তিত্ব বিপন্ন একদম। আচ্ছা, আপনি আরো একটি কথা বলছিলেন যে যুদ্ধ শুরু হয়েছে, একতরফা আক্রমণ শুরু করে দিল ইসরায়েলকে দিয়ে আমেরিকা, পেছনে তো আমেরিকা রইলই, কিন্তু তারা ভেবেছিল হয়তো খুব দ্রুত, মানে এই খামেনির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা ভেবেছিল যে ইরানের শাসন ব্যবস্থা ধসে পড়বে, মানুষ বিক্ষুব্ধ হবে, তাদের ইচ্ছা মতো একটা শাসন ব্যবস্থা কায়েম হবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটা এত তাড়াতাড়ি হলো না। এবং পাল্টা আক্রমণ, আমি যেটা উল্লেখ করছিলাম যে পাল্টা ইরান কিন্তু আক্রমণ করছে, এবং তার আশেপাশের যে দেশগুলো যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে সে আক্রমণ করছে। একটি অসমর্থিত সূত্রের খবর, যদিও বিভিন্ন সংবাদপত্র কিংবা মিডিয়া বলছে, কিন্তু কোনো সূত্র নেই সেটা, যে বলছে যে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এই ঘটনার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। কোন কোন সূত্র বলছে যে এই যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইরান ক্রমাগত মারছে, এর পেছনে কি রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? এটা তো প্রথমত এই যুদ্ধ তো মূল লক্ষ্য তো চীন, এটা চীনেরও বোঝা উচিত। মূল লক্ষ্য কিন্তু চীন, কারণ এই চীনের যে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই যে রাস্তাটা হবে, এটা কিন্তু ইরান দিয়ে আসছে পাকিস্তান হয়ে যোগাযোগের রাস্তায় চীন করছে। বললেন কি বলে নামটা কোনো নেই, এটা তো চীনকে মূল লক্ষ্য। স্বাভাবিকভাবেই ইরান কিন্তু ইরানকে উড়িয়ে দেওয়া ঠিক না। প্রথমত একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা দেশের শীর্ষ নেতৃত্ব আচমকা হঠাৎ আক্রমণে 15 জন মারা গেলেন, সমস্ত কমান্ড চলে গেল, তারপর খুব দ্রুত সে কিন্তু ক্ষমতার হস্তান্তর করে নিল, বিকল্প কমান্ড স্ট্রাকচার তৈরি করে যুদ্ধ চালিয়ে গেল। এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু ইরানের পক্ষে বিরাট ক্রেডিটের বিষয়। ইরান কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। ইরানের পরমাণু বিজ্ঞানীদের গত 10 বছরে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা ইরানের 100 পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। তারপরে ইরান কিন্তু মিসাইল গবেষণা অনেকখানে এগিয়ে গেছে। রাশিয়া চীনের সমর্থন কিংবা কারিগরি সহায়তা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, না থাকাটা অন্যায় হবে, কিন্তু ইরানের যে আভ্যন্তরীণ ক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন,
উন্নতি সেটা কিন্তু হেলাফেলা করার বিষয় নয়। ইরান কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। ইরান তো 1979 থেকে ইরানের সাউথ বিপ্লব হলো, তখন ইরাককে ব্যবহার করা হয়েছে ইরানের বিরুদ্ধে। সাদ্দাম হোসেনকে আমেরিকা ব্যবহার করে 10 বছর দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছে ইরাক ইরান, তখন কিন্তু ইরান লড়াই করেছে। তারপরে যখন ইরাককে আবার গিলে ফেললো, ইরানের উপর তাদের দীর্ঘদিনের টার্গেট। কারণ হচ্ছে কি, ইরান কিন্তু একটা সাম্রাজ্যবাদী অবস্থান নিয়েছে প্রথম থেকে। ভেতরের ইসলামিক রিপাবলিককে আমরা সমর্থন দিচ্ছি না, আমরা সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু তাদের সাম্রাজ্যবাদী অবস্থান সেটা তো আমেরিকার পক্ষে চক্ষুষু। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছে ইরানকে। অন্য কোনো দেশ সবাই মেনে নিয়েছে আব্রাহাম অ্যাকর্ড প্যাক্টে। অন্য সৌদি আরব, কাতার, ইয়েমেন, এই সমস্ত দেশগুলো আমেরিকার চাপে চুপ করে বসে আছে। ইসরায়েল প্যালেস্টাইনে কোনো কথা বলে না, একমাত্র ইরান হেজবুল্লাহকে কিংবা অন্যদিকে আরেকটা কি আছে তাদেরকে বারবার সাহায্য করছে, হুটি বিপ্লবীদের সাহায্য করছে। এই যে মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য দখল করা, এই দখল করার ক্ষেত্রে আমেরিকার স্বপ্নে এবং ইসরায়েলের স্বপ্নে সবচেয়ে বড় কাটা হচ্ছে ইরান। তাই ইরানকে যে কোনো ধ্বংস করো, ইরানকে যে কোনো ভাবে রেজিম চেঞ্জ করো, কিন্তু যেটা দেখা যাচ্ছে ব্যাপারটা সহজ হবে না। আর একটা কথা, যদি আমেরিকার স্থল যুদ্ধে নামে তাহলে কিন্তু আমেরিকার পরিণতি শেষ অবধি ছেড়ে দেওয়া কেঁদে গেছে অবস্থা হবে। কারণ আমরা দেখেছি যেখানে স্থলযুদ্ধ হয় সেখানে কিন্তু আমেরিকা ওই নাকানি চোখে খায়। এটা ভিয়েতনামই বলুন, সেটা আফগানিস্তানি বলুন, সেটা আপনার অন্য যে কোনো দেশই বলুন, স্থলযুদ্ধ হলেই গ্রাউন্ড ওয়ারে আমেরিকাকে নাকানি চোখে খেতেই হবে। যদি শেষ অবধি আমেরিকা এই জায়গায় নামে তাহলে কিন্তু মার্কিন অর্থনীতিতে চাপ পড়বে। আর এই যে ইরানে, এটা কিন্তু আমাদের ব্যাক পিছনের উঠানে। এখন এখানে মুশকিল হচ্ছে আমাদের ভূমিকা, ভারতবর্ষ। ইরান কিন্তু আমাদের সবচাইতে নির্ভরযোগ্য মিত্র। এই যে তর্কে তো মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, মুসলিম দুনিয়ার মধ্যে যখনই ভারত পাকিস্তান প্রশ্নে অবস্থান নেওয়ার প্রয়োজন হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে, ইরান কিন্তু দৃঢ়ভাবে ভারতের পক্ষ নিয়েছে। ইরানের সাথে আমাদের একটা মানে সভ্যতার সম্পর্ক। আমাদের ইরানের সভ্যতা, আমাদের সভ্যতা প্রাচীন সভ্যতা, ইরান থেকে পারস্য থেকে আমরা এখানে এসছে, দীর্ঘদিন আদান প্রদান। ইরান আমাদের নির্ভরযোগ্য শক্তি। ইরান আমাকে তেল দেয়, জ্বালানি তেল, গ্যাস দেয়, এগুলো দেয়। এখন সেই ইরানের বাসা আমরা থাকতে পারলাম না। এখন অব্দি একজন রাষ্ট্রপতিকে খুন করা হলো, একটা নিন্দা নেই। আজকে দেখলাম কিছুক্ষণ আগে যে মণিময় একটা পোস্টে দেখলাম যে নাকি ভারতীয় খামেনির মৃত্যুতে ভারত শোক প্রকাশ করে ইরানের দূতাবাসকে শোক পুস্তিকা স্বাক্ষর করেছে। এটা তো জনগণকে তারা করতে বাধ্য হয়েছে। নিন্দা করা উচিত ছিল, নট এ সিঙ্গল ওয়ার্ড কন্ডেমিং দ্য ডেথ অফ খামেনি। এই ভারতের ভূমিকাটা নিয়ে প্রশ্ন হচ্ছে। এই যে যুদ্ধটা, এটা কিন্তু আমাদের গায়ে পড়বে। প্রায় 1 কোটি ভারতীয় এই পশ্চিম এশিয়া আছে। আমাদের অর্থনীতি একটা রেমিটেন্স ইকোনমি। এই 1 কোটি ভারতীয় বিভিন্ন দেশে কাজ করেন, তারা যে মানি ঘরে টাকা পাঠান, এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়, বন্ধ করে দিচ্ছে বলেছে, তাহলে তো আমাদের তেলের দাম, আমাদের যা জ্বালানি তেল আছে তার 40% আছে হরমুজ প্রণালী। আমাদের লিকুইড গ্যাস কিংবা কনসেন্ট্রেটেড গ্যাস সবটা আছে অধিকাংশ হরমুজ প্রণালী। এটা যদি বন্ধ করে দেয়, আমাদের আগরতলা তেলের সংকট, সারা দেশেই তেলের সংকট তৈরি হবে। ইন্স্যুরেন্সের দাম বাড়বে, জাহাজ খরচ বাড়বে, ঘুরপথে 1 মাস রাশিয়ার আনতে হবে, আমাদেরকে সরাসরি এফেক্ট করছে। সেক্ষেত্রে আমরা তো নিরপেক্ষ থাকতে হবে না। এটা নিরপেক্ষ থাকার প্রশ্ন নয়। আমার স্বার্থে ইরানের উপরে আক্রমণকে তীব্রভাবে নিন্দা করতে, ইরানের পাশে থাকতে হবে। যদি আমরা মনে করি আমরা গ্লোবাল সাউথের লিডার, তাহলে আমাদের নেতার ভূমিকা পালন করতে হবে। স্পষ্ট হওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অবস্থানে নিন্দা করতে হবে। এখন তো আমরা সেটা করিনি। এতে না করে কিন্তু আমরা আমাদের দেশের জাতীয় স্বার্থ, আমাদের লং স্ট্যান্ডিং, আমাদের যে ইন্টারেস্ট, এটাকে আমরা কম্প্রোমাইজ করছি না। আপনি যে কথাটা বললেন যে ভারত তার, যেহেতু ইরানের উপর আক্রমণ, স্বাভাবিকভাবেই ভারতের ভূমিকার কথাটা এসে যায়, এই প্রশ্নটা এসে যায় এবং সর্বত্রই বিষয়টা আলোচিত হচ্ছে। বিশেষ করে আমাদের দেশের মিডিয়াতে তো ভীষণভাবে এই বিষয়টা আলোচিত হচ্ছে। সমস্ত বিরোধী দলগুলো নিন্দা করেছে যে ভারতের ভূমিকাটা, ভারত একদম নিশ্চুপ। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয়, যেদিন ঠিক যুদ্ধের প্রাক মুহূর্তে, মানে ইসরায়েল যখন সরাসরি আক্রমণ করতে গেল, ঠিক প্রাক মুহূর্তে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে সফর করলেন এবং সেখানে অনুমোদন করলেন। যে লোকটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গণহত্যার মূল পরিচালক, তার সাথে আমাদের প্রধানমন্ত্রী তার রক্তাক্ত হাতের সাথে আমাদের প্রধানমন্ত্রী করমর্দন করলেন। এটা গণহত্যাকে সমর্থন করা, জেনোসাইডকে সমর্থন করা, একটা নিন্দা। নিশ্চয়ই। তাহলে ভারত কেন হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল? তার দীর্ঘদিনের মিত্র তাকে ছেড়ে দিয়ে কেন সরাসরি সে আমেরিকার পক্ষ নিয়ে গিয়ে চুপ করে? এটা হচ্ছে
যার আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা মতাদর্শগত ভাবে হুম, চরম দক্ষিণপন্থী ফেসিবাদী মতাদর্শের প্রশ্নে তারা ইসরায়েলের জায়নবাদের সাথে তাদের মতাদর্শ কোনটা ফারাক নেই। তারা এই মতাদর্শে আসেনি। মুসলিম বিদ্বেষ তাদের একটা অন্যতম বিষয় এটা আছে। আরেকটা হচ্ছে যারা দেশের ক্ষমতায় আছে তারা দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না, তারা দেশের স্বার্থ বিরোধী কাজ করছে। এটা কিন্তু দেশপ্রেম নয়। এর ফলে কিন্তু ভারতের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, ভারতের মর্যাদা, ভারতের ভূরাজনৈতিক স্বার্থ, ভারতের বাণিজ্যিক স্বার্থ, ভারতের নিরাপত্তা। আজকে যে ভারত মহাসাগরে যে ঘটনাটা মার্কিন রণতরী করলো, এই ইরানের জাহাজ যেটা এসেছিল ভারতবর্ষের এই নৌমহড়ায় যুক্ত অর্জন তাকে ডুবিয়ে দেবে, এটা আমাদের আমাদের সীমানায়, সমুদ্র সীমানায় প্রবেশ করে প্রায়। একদম ভারত মহাসাগরে যদি এই অশান্তি যুদ্ধ চলে আসে তাহলে আমরা আমাদের আক্রান্ত হবো, একদম আমরা কি বাঁচবো নাকি? তাহলে যারা সরকারটা পরিচালনা করছে তারা আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কনসার্ন নয়। তারা ভারতবর্ষের ইতিহাসে এইরকম সরকার আর কোনদিন আসেনি আন্তর্জাতিক প্রশ্নে এইভাবে ভারতের মর্যাদাকে ম্লান করা এবং জাতীয় স্বার্থের বিরোধী কাজ করা। এটা কোনোদিন হয়নি, এটা কোনো সরকার করেনি। এমনকি চন্দ্রশেখর গভর্নমেন্ট, এমনকি অন্যান্য যে তথাকথিত কোয়ালিশন গভর্নমেন্টগুলো, মনমোহন সিংকে দুর্বল প্রধানমন্ত্রী বলা হয়, কিন্তু মনমোহন সিং তো আমেরিকার ভূমিকা নিন্দা করে, আমেরিকা দ্বারাই আমেরিকার ভূমিকা নিন্দা করেছিলেন, একদম সেই সাহস দেখিয়েছিলেন। আজকে আমার বুকের পাটা 56 ইঞ্চি, আমি বললাম 60 ইঞ্চি বলবো হবে। আমাকে আসল দায়িত্ব পালন করতে হবে। আমার গণহত্যাকারীর বিরুদ্ধে যদি একটা কথা না বলি, আমি কোথায় নৈতিকতা? কোথায় আমি গান্ধীর দেশের প্রধানমন্ত্রী? কোথায় আমি বুদ্ধের দেশের প্রধানমন্ত্রী? কোথায় আমি চৈতন্যের দেশের প্রধানমন্ত্রী? আমি যদি গণহত্যা নিন্দা করতে না পারি, এই মোরাল কাজ যদি আমার না থাকে, আমি এত বড় একটা দেশ ভারতবর্ষ, 140 কোটি দেশ, আমাদের কিসের ভয়? আমরা কেন ট্রাম্পকে ভয় করবো? আমার এত জনসংখ্যা, আমি কি কোনোদিন পিছিয়ে আছি এর থেকে? আমেরিকার চোখ রাঙানি কিংবা ইসরায়েলের চোখ রাঙানি কেন সহ্য করবো? কারণ যারা করছেন তারা জাতীয় স্বার্থকে রক্ষা করছে না, তারা তাদের সংকীর্ণ মতাদর্শ চেহারা দিয়ে, চশমা দিয়ে সমস্ত পরিস্থিতি দেখছেন। এর ফলে তারা জাতীয় স্বার্থের জলাঞ্জলি দিয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা নিয়েছে। আপনার কথাটা ঠিকই যে মতাদর্শগত একটা বিষয় তো রয়েছে, কারণ যারা আজকে আমাদের দেশ শাসন করছে তাদের অতীত ইতিহাস তো আমাদের জানা আছে যে দেশের স্বাধীনতা সময় তাদের কি ভূমিকা ছিল। তখনই তারা দেশ বিরোধী ভূমিকা পালন করেছে, এখন শাসন ক্ষমতায় আছে তারা তো করবে। কিন্তু একটা প্রশ্ন বারবারই উঠছে, সেই প্রশ্ন হলো এতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থ কি এর সঙ্গে জড়িত? কারণ একটা কথা বারবারই উঠে আসছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে, যে তিনি বলেছিলেন যে তিনি চান না নরেন্দ্র মোদী তার বিশিষ্ট বন্ধু, তার কোনো ক্ষতি হোক, এটা তিনি চান না। এপস্টিন ফাইল বলে একটি প্রসঙ্গ ইতিমধ্যেই উঠে আসছে এবং সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম বিভিন্ন প্রসঙ্গে জড়িত থাকার একটি সূত্র, তথ্য, সেটাও আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে। এ থেকে কি এই যে প্রধানমন্ত্রীর নিশ্চুপ হয়ে যাওয়া, যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে ইসরায়েল সফর করে সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করা কিংবা তার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করা, এর সঙ্গে কি তার ব্যক্তিগত ওই বিষয় কোনো কিছু কি জড়িয়ে রয়ে গেছে, যে যেটা থেকে তিনি নিজেকে আত্মরক্ষার জন্য এই ভূমিকাটা পালন করছেন? আমি বলবো ভারতের প্রধানমন্ত্রী দৃঢ় ভূমিকা নিন, আমরা 140 কোটি মানুষ তার পেছনে আছে। আমরা তখন সমস্ত অভ্যন্তরীণ বিরোধ ভুলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী সঠিক ভূমিকা নেন, আমরা সবাই তার পাশে। যেমন ইরানের জন্য আজকে সবাই রিপাবলিকের পক্ষে নেমেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকার যদি জাতীয় স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে আধিপত্যকামী রাজনীতি, এই আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এখানে যুদ্ধ চাপিয়ে দেয়, কিন্তু যদি প্রধানমন্ত্রী অবস্থান গ্রহণ করেন, আমরা সমস্ত বিরোধ ভুলে প্রধানমন্ত্রীর দুহাত তুলে সমর্থন করবো, এই সরকারের সমর্থন করবো। তার ভয় করার কিছু 140 কোটি মানুষ প্রধানমন্ত্রীর পাশে থাকবেন যদি তিনি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমার দেশের মান মর্যাদা ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আমরা সবাই প্রধানমন্ত্রীর কাছে আছি, একদম সাথে আছি। আমাদের আলোচনা প্রায় শেষের পথে। আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে উত্থাপন করবো। সেই প্রশ্নটা হলো, একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে সারা বিশ্বজুড়ে, যুদ্ধ চলছে, হ্যাঁ, একটা যুদ্ধ চারিদিকে চলছে, আমাদের ঘরের পাশেই যুদ্ধ হচ্ছে, পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ, এবং শোনা যায় সেখানেও আমেরিকা রয়েছে পেছনে। তো একটা চিন্তা, একটা আশঙ্কা মানুষের মনে ঘুরপাক খাচ্ছে যে পৃথিবী কি আবার আরেকটি বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এসে উপনীত?
অসম্ভব নয়। সমস্ত উন্মাদরা যদি পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব থাকে, পুঁজিবাদ যখন এই ধরনের সংকটগ্রস্ত দশায় যায়, তখন তো তার অনিবার্য পরিণতি যুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, একদম। আজকে পরিস্থিতি প্রায় একই জায়গায় দাঁড়িয়েছে। আজকে আরেক হিটলার যেমন এক উন্মাদ, হুম, ট্রাম্প আরেক উন্মাদ, যার যে ট্রাম্পের স্থান হওয়া ছিল উচিত ছিল জেলখানায়, হুম, একদম। সে এখন পৃথিবীকে শাসন করার চেষ্টা করছে। হুম, এ থেকে মুক্তি পেতে গেলে আমাদের সবার রাস্তায় নামতে হবে, সারা পৃথিবীর মানুষকে শান্তির স্বার্থে, জাতীয় সুরক্ষার স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে সবাইকে সারা পৃথিবীর রাস্তায় নামতে হবে। নো টু ওয়ার, নো টু ইউএসএ আগ্রাসন, নো টু জায়নিজম, এই স্লোগান আমাদের প্রত্যেকের হওয়া উচিত। এটা শুধুমাত্র ইরান চলছে, আমরা এই বসে বসে টিভিতে দেখবো, এটা যারা করছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন, একদম। তারা নিজেদের পায়ে কুড়াল মারছেন। এরকম কিছু লোক আছেন, যুগে যুগে থাকেন। কিন্তু যেটা এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন, সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামা, প্রতিরোধে সামিল হওয়া, জনমত তৈরি করা। জনমতের চাপে সবটাই হবে। ইরান আমাদেরকে দেখাচ্ছে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে লড়তে হয়, আত্মসম্মান রক্ষা করতে হবে। সে থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদেরও রাস্তায় নামতে হবে শান্তিপূর্ণ ভাবে, নিজেদের বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য। কারণ পরিস্থিতি যে কোনো জায়গায় চরম বিপর্যয়ের দিকে চলে যেতে পারে, অসম্ভব কিছু নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে একটা যুদ্ধের দামামা বেজে উঠেছে, এ সম্পর্কে এর পেছনের যে কারণগুলো তার সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য, এবং আশা করি আমাদের আজকের যারা এই আলোচনার যারা প্রত্যক্ষভাবে যারা শুনছেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে ভবিষ্যতে যারা এই আলোচনাগুলো শুনতে পাবেন, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমাদের কি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব অতিবাহিত হচ্ছে। এবং আমাদের প্রধান আলোচক শ্রী পুরুষোত্তম রায় বর্মণ সর্বশেষ যে কথাটি বলেছেন সেটি হলো গুরুত্বপূর্ণ, যে এই যুদ্ধের উন্মাদনার বিরুদ্ধে শান্তিকামী প্রতিটি মানুষকেই লড়াইয়ের ময়দানে নামতে হবে। আমরা জানি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা আছে। সেদিনও কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা বিশ্বে শান্তিকামী মানুষ শান্তির আন্দোলনে নেমেছিলেন এবং সেই শান্তির আন্দোলন এতটাই শক্তিশালী ছিল যে শেষ পর্যন্ত ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছিল। আমাদের বিশ্বাস যে এখনো যে সাম্রাজ্যবাদ এবং ফেসিবাদের নতুন রূপ আমাদের সামনে পরিগ্রহ করে এসে দাঁড়িয়েছে। মানুষের সম্মিলিত প্রতিরোধ এই ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ আবার পরাভূত হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।